কিশোর গ্যাংয়ের কাছে চাঁদা না দিলে চলে না গাড়ির চাকা। মায়ের হাতে চলছে মাদকের রমরমা ব্যবসা। কি হচ্ছে এসব এখানে? সরকারি রাস্তা, এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের এই যে আনতে গিয়া আমার রাস্তায় বাধা। গাড়িটা নিয়ে আসার পরে দেখলাম যে রাস্তায় এখানে আপনার বিভিন্ন ধরনের এই যে গাছ কিংবা ওই বিভিন্ন বাঁশের কিংবা ওই আরো অনেক কিছু আছে, এগুলো দিয়ে রাস্তাটা একেবারেই ব্লক করে ফেলেছে। আর এখানে কি সেই মানব সভ্যতার কমতি আছে কিনা, যেটা সামাজিকতা মেনটেন করে চলতে হয়? প্রিয় দর্শক, বিবেক আদালতের পক্ষ হতে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিবেক আদালতের আজকের পর্বে আমি আছি সোহরাব হোসেন খান বাদল। আজকের পর্বে যা থাকছে তা হয়তো আপনাদের বিবেককে সামান্য হলেও জাগ্রত করতে সহায়তা করবে। মহল্লার প্রায় ৩০০ পরিবার জিম্মি মাদক সাম্রাজ্ঞী লাইলি বেগম এবং তার ছেলে কিশোর গ্যাং, তারাই নিয়ন্ত্রণ করছে এই মহল্লা কিংবা গ্রাম, আমরা যাই বলি না কেন, তবে এটাই সত্য। ৩০০ পরিবার জিম্মি মাদক সম্রাজ্ঞী এই লাইলি বেগমের কাছে। কারণ এই ৩০০ পরিবারের যে প্রধান যাতায়াতের সড়কটি, সেই সড়কটি মূলত এই লাইলি বেগমের বাড়ি থেকেই শুরু হয়েছে। যে কারণে এই মহল্লায় যে কেউ যদি বাড়ি নির্মাণ কিংবা কোনো কাজে ইটের গাড়ি কিংবা বালির গাড়ি প্রবেশ করে, তবেই আসে বাধা দিতে হয় চাঁদা, নয়তোবা ছেলের কিশোর গ্যাং হাতে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে একটি আতঙ্ক তৈরি করে স্থানীয় এলাকায়। লাইলি বেগম আরেক আতঙ্কের নাম। লাইলির সেই চাঁদার টাকা না দিলে তার উপর নেমে আসে আরেক চরম অত্যাচার, যেখানে লাঠি কিংবা কিশোর গ্যাং দিয়ে তাকে শায়েস্তা করার মতো সিস্টেম তার হাতে যখন না থাকে, তখন ব্যবহার করা হয় অন্য কৌশল। থানায় করা হয় মামলা, মিথ্যা মামলায় সেই মানুষটাকেই আবার করা হয় হয়রানি। এমন আতঙ্ক নিয়েই বসবাস করছে এখানকার মানুষ। রাস্তায় কয়েকবার বাধা দেওয়া হয়েছে, 3 দেওয়া হয়েছে। হয়তো আমার প্রতিবেশী আমার এক মামা আছে, ওনার নাম মোহাম্মদ আলী। তিনি গ্রিস প্রবাসী, গ্রিসের সিটিজেনশিপ। বাড়ি করার জন্য দেশে ছুটিতে আসার পর এই রাস্তা দিয়েই আসছে। তারা কি গাড়িগুলো কি এই রাস্তা দিয়ে আনছিল না ঘুরে নিয়ে আসছে? এই রাস্তা দিয়ে আনছে, হয়তো লোকের কাছ থেকে স্বীকার করছে। আমি নিজে বলছি যে আপনার ঘর যদি যে কোনো প্রকার সমস্যা হয়, আমি এটা মেরামত করে দেবো। লাইলি বেগমের ছেলে, লাইলি বেগমের ছেলে কজন? মানে ওনার ছেলেরা কি এখানে ওই আধিপত্য বিস্তার করে চলে? বাপের বাড়ি বিরাজনগর। বাপজন মারা গেছে, মেয়ের বাড়ি দেয়। এ বাড়িতে কোনো ভালো মানুষ চাই না। এখানে শুধু বলা বড় হয়েছে, খারাপ মানুষ দেখতো, এখানে কোনো দোষ নাই। এই যে যা অপরাধ করতেছে সম্পূর্ণ আমার বোনের দোষ। লাইলি তান্ডে বড় করছে, মা যদি বড় করে কিছু করার আছে, এখানে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে মা। সেইটা আমার লাগে কয়েকবারই গেছে, তোমার আমার বিদেশ যায় না। যে ডাইভ ছুটি লেগে গেছে, কয়েকবারই গেছে। ওই ছেলের নাম কি? জুয়েল, আমার বাগিনা। আপনার বাগিনা বলতে কে দেয় না, এগুলি দেয় না। এটার এই বাড়িতে যত আকাম আছে, খারাপ মানুষ যেটি আছে সবই নামায় টানে। মানে ওই যে নামা টানা বলতে যে বিষয়টা, এটা শুনেন, ইয়াবার ইয়াবার এই যে নামাতে যাই লেগে দেখবেন যে ইয়াবার সেবন করে হিসাবে, হ্যাঁ, গাঁজা সেবন করে এই জায়গায়। এই যেন কেঁচু খুঁড়তে পেরিয়ে এলো ছাপ। নামা আর টানা, এই দুটি বাক্যের ভিতরেই আমরা এখন যাব সেই সত্যতা যাচাই করার জন্য সেই জঙ্গলে। বলে রাখি যে আপনার ইয়াবা সেবন করতে গিয়ে যে সরঞ্জাম আপনার প্রয়োজন পড়ে, সেই আলামতগুলো এখানে কিন্তু পাওয়া গেছে। এই যে আপনার এরকম একটি ঘটনার বিবরণ, এটা কি কাজে ব্যবহৃত হয়? এই যে ইয়াবা কিন্তু আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার ইয়াবা সেবনের জন্য এটা কিন্তু আপনার ব্যবহার করা হয়।
এখানে সেই আলামতগুলো আমরা পেয়েছি। তারপরে যে আপনার কার্টুন পাওয়া গেছে যে এখানে আপনার সময় কাটায়, তারপরে আরো কি আলামত কি এ যেন মাদক সেবনের এক স্বর্গরাজ্য হিসেবে এই জঙ্গলটি পরিচিত হলো। মিলল মাদক সেবনের অনেক কিছুই। আলামতগুলো বলে দেয় আমাদের উপস্থিতি টের পেয়েই মাদক সেবনকারীরা ইতিমধ্যে এখান থেকে পালিয়েছে। রাস্তা বন্ধ হলো কদিন পরে পরে রাস্তা মাঝে যাই জানালো রাস্তা তখন কুয়ে না তারা কই আমি এখন এখানে একটা মুক্তি আছে আবু হামিদ ওখানে বাড়ি, আমরা দুজনে এই রাস্তাটা করাইছি এবং তার পরে শর্ট করছে পরে আর এটা করাইতে পারি না। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হইলাম যে মেয়েটার কত সাহস যে এই রাস্তার মধ্যে করে পালানো। তারা আসলে ধৈর্য আমি কি করতাম, আমার মানে সহ্য হইতেছে না, আমার দেখতে হবে কেমন ক্ষমতা আর কেমন সাহস। বাবার রাস্তা নাকি এরকম কেন? বাবার রাস্তা সরকারি রাস্তা, এখানে কীভাবে সে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই জন্য আমি কি বলবো, আমার দুঃখ লাগছে, একটা রাস্তা আনতে পারি না, অনেক কষ্ট করি এই রাস্তা এখান থেকে আমার এখন কষ্ট হলো অসুখ না যে এরকম কাম করে না। লাইলি বেগমের মেজ ছেলে জুয়েল কিশোর গ্যাং আধিপত্য বিস্তারের দৃশ্যটি এই মুহূর্তে আপনারাই দেখছেন। কেন সেই চাঁদার টাকা পরিশোধ না করে এই গাড়িটি ভিতরে প্রবেশ করেছে, সেই জন্য দেশীয় অস্ত্র নিয়ে এভাবেই আক্রমণ চালায় এই পরিবারের উপর। এই প্রবাসী পরিবার রয়েছে বর্তমানে সংখ্যায় বাছামরা নিয়ে তার প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে। এভাবেই কি চলবে সমাজ? প্রশাসন কি এই বিষয়ে নজর দিবে না? বাংলাদেশ থেকে স্বৈরাচার নিপাত হলেও কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো সেই আধিপত্য বিস্তার করেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। নয়তোবা এই লাইলি বেগমের মতো একজন মাদক সম্রাজ্ঞীর নিয়ন্ত্রণে কিভাবে থাকে এই এলাকার মানুষ? ঠিক না, আজ থেকে প্রায় 8-10 বছর আগে থেকে শুরু করছে রাস্তার মাঝে বেড়া, 500 টাকা 1000 টাকা দিলে বেড়া উঠেছে। মূল কারণটা কিন্তু এই ভুক্তভোগীদের এমন নানা সব তথ্য আর উপাত্তগুলো আমরা যাচাই বাছাই করে যেই বিষয়টি বর্তমানে আমরা উপলব্ধি করতে পেরেছি, সেটি হচ্ছে এই এলাকায় ত্রাসের রাজত্ব তবে কায়েম করছে কি সেই আওয়ামী দোসর। সেই দোসর এখনো চলমান, যদিও সেই দোসরদের গডফাদার বাংলাদেশ থেকে অন্যত্র পালিয়েছে, কিন্তু দোসররা রয়ে গেছে এই দেশেই। আমরা কি এই দোসরদের অত্যাচারে এখনো কি আমরা সয়ে যাব? প্রশাসন কি এই বিষয়ে টনক নড়বে না? মাদক সম্রাজ্ঞী আর কিশোর গ্যাং, মাদক আর কিশোর গ্যাং এই দুইটিকে যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয়, তবে আমরা আগামী ভবিষ্যৎ দেখছি শুধুই অন্ধকার। শুধু তারপরও আমি 2 পাও সামনে গেলে 4টা পাও আমি পিছিয়ে, কারণ আমি চিন্তা করে দেখছি আমি কারে মারবো। ওরাও তো আমার রক্তে, যেই রাস্তা নিয়ে গেছিলাম অন্য সব মানুষ হইলে একটা অঘটন ঘটাই দিল, আমি কিন্তু এরকম আচ্ছা, আপনি তাহলে সেই লোক এই যে চুরি নিয়ে গেছিলেন, আসলে মূলত আপনার মাকে কি বলছিল ওরা, যে কারণে আপনার মধ্যে ওরকম একটা মানে ইগো কাজ করলো যে ইগোটা থেকে চুরি নিয়ে আমার আম্মারে আমার ছোট ভাইরে এখানে গাড়ি নিয়ে যাইতেছে, এরা না করতে যে ঘরে সমস্যা হইতেছে, এই গাড়িটা ইন্ডিয়ানে ইন্ডিয়ান নিস নে আমার ইন্ডিয়া সারা কাটা পরে গাছ কাটা পরে মানে যেটা সমস্যা হয় যে আমি কইছি এই যে শুরু ভাই জানে যে আমি কাটতে দিমু গাড়ি ইন্ডিয়ান। আমার কাকি, আমার চাচা তো ভাই, আচ্ছা এই ভাইটা রেখে আমার চাচা মারা গেছে গত 2 বছর আগে। এই ফ্যামিলিটা কে দেখবে? এই পরিবারটা কিন্তু শুধু আমার উপরই নির্ভরশীল। আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছে, আমার উসিলায় আল্লাহ তাদেরকে চালায় নিয়েছে। আমার পরিবার, আমার ফুফুর পরিবার, আমার কাকার পরিবার সম্পূর্ণটা আমাকে চালিয়ে নিতে হচ্ছে। এখন কথা হলো তারা যে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে
ছুরি নিয়ে। এখনো আপনারা যখন ওই মাদক সেবনের স্পটে গেছেন, পিছন থেকে বলতেছে এতদিন শুধু বলছি, এইবার কিভাবে বাঁচস এটা আমার দেখার আছে। সে কিন্তু হুমকি দিছে, সবাই শুনেছে, আমার কাকিও মনে শুনেছে। আচ্ছা, এখন আমার জানের যে নিরাপত্তা, আমি একা মরে গেলাম সমস্যা নেই, সমাজের জন্য, সমাজ ভালোর জন্য হয়তো আমি মরে যাব, কিন্তু আমি মরে যাওয়ার পরে এই পরিবারের কি হবে, এই মাসুম বাচ্চার কি হবে? আপনারা কি দেখছেন? এই আরেকটা বোন আছে, হাজি নোয়াবলী গার্লসে পড়ে, সম্পূর্ণ খরচ আমাকেই বহন করতে হইতেছে। এখন আমার যদি কোনো কিছু হয়ে যায়, এই পরিবারগুলোর কি হবে? এই জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমার জানের নিরাপত্তার জন্য যা যা করা দরকার